টাইপস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্সেস যদি আমরা এই কথাটা বলি তাহলে অনেকে কিন্তু একটু শকড হব যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের আবার টাইপ কি হয়। তাহলে একটা কথা বলি যে আমরা যখন ট্রান্সলেশন করি বাংলা থেকে ইংলিশ বা ইভেন ইংলিশ থেকে বাংলায়, বা যখন আমরা স্পন্টেনিয়াসলি কোনো সেন্টেন্স লিখি বা বলি, আমাদের এই ইন্টারোগেটিভ সেন্টেন্স সবচেয়ে বেশি ট্রাবল দেয় বা দিতে পারে। আমি এখানে দেখাবো যে মোটামুটি চার রকম ভাবে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স কাজ করে। যদিও ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে সর্বত্রই আমরা দেখতে পাই যে কোয়েশ্চেন মার্ক থাকছে। তাহলে আমরা একটু সেন্টেন্সগুলোকে খেয়াল করে নিই যে এই সেন্টেন্সগুলো কি আক্ষরিক মিনিং প্রকাশ করছে নাকি মেটাফরিক্যালি যেটা বলছে আসলে প্রকাশ করছে বা মানে করছে অন্য কিছু। ওকে, তাহলে এবার আমরা এক এক করে শুরু করি ট্রান্সলেশন, এবং আমি তোমাদের দেখাবো যে এক্স্যাক্ট মিনিং বা এক্স্যাক্ট সেন্স আনতে গেলে লিটারাল মিনিং এবং মেটাফরিক্যাল মিনিং এই দুটো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে লিটারাল মিনিং যদি থাকে সেটা করা সোজা, মেটাফরিক্যাল মিনিং এর কিন্তু দুটো এক্সপ্রেশন থাকবে। নাম্বার 1 দিয়ে শুরু করা যাক। কবে থেকে তুমি এই কোম্পানিতে চাকরি করছো? তাহলে আমরা এটাও জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স শেষ হয় কোয়েশ্চেন মার্কে, আর অবশ্যই করে সেটা যে টাইপের হোক, লিটারাল মিনিং নিয়ে আসুক, মেটাফরিক্যাল মিনিং নিয়ে আসুক, সেটা কিন্তু শুরু হবে হয় কোনো না কোনো অক্সিলারি ভার্ব দিয়ে বা কোনো ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে বা ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে। তাহলে প্রথমে কবে থেকে মানে হচ্ছে সিন্স ওয়েন, আর কতদিন ধরে তার ইংরেজি হচ্ছে ফর হাউ লং। ওকে, তাহলে সিন্স ওয়েন, সিন্স আমরা ব্যবহার করি মূলত কোনো একটা কাজ যেটা কন্টিনিউটি থাকছে প্লাস একটা ডিউরেশন, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে তুমি এই কোম্পানিতে কবে থেকে চাকরি করছো, আমি এখানে ইনফরমেশন চাইছি, ডিরেক্ট একদম লিটারাল মানে প্রকাশ পাচ্ছে। আর এই সেন্টেন্সটাকে করতে হবে ইংলিশে ট্রান্সলেট করতে গেলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিয়ে, কারণ কন্টিনিউটি করছো বোঝাচ্ছে, আর কবে থেকে মানে ডিউরেশন আছে, কবে থেকে আজ পর্যন্ত, তাহলে সেই ডেট থেকে আজ পর্যন্ত ক্যালকুলেট করলে ডিউরেশন এসে যায়। তাহলে কন্টিনিউটি প্লাস ডিউরেশন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আমরা সেটাকেই ফলো করব। তাহলে সিন্স ওয়েন, এখানে ইউ আসবে, ইউ এর সঙ্গে হ্যাভ যায়, সেই হ্যাভ আগে আনতে হবে। তাহলে সিন্স ওয়েন হ্যাভ ইউ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ভার্ব প্যাটার্নে গেলে বিন আনতে হবে। তাহলে সিন্স ওয়েন হ্যাভ ইউ বিন, কাজ করা, ঠিক আছে, ওয়ার্কিং। এবারে বাংলায় যেটা বলছি এ কোম্পানিতে, ইংলিশে সেটা কি হবে? ইন দিস কোম্পানি নয়, উইথ দিস কোম্পানি। লাস্টে কোশ্চেন মার্ক দিয়ে দিলাম, ব্যাস। তাহলে প্রথম সেন্টেন্স লিটারাল মিনিং এক্সপ্রেস করছে, আমরা টেন্স ঠিক রাখলাম, আমরা এখানে প্রিপোজিশনের ব্যাপারে একটু কেয়ারফুল হলাম, এগুলো আমাদের খুঁটিনাটি ব্যাপারগুলো খেয়াল করতে করতে এগোতে হবে। এবারে চলে আসি নাম্বার 2, দেখা যাক এক্ষেত্রেও কি লিটারাল মিনিং নাকি মেটাফরিক্যাল মিনিং। তোমরা কার কাছে ইংরেজি পড়ো? আমরা প্রায় এরকম কোয়েশ্চেন করি, তার মানে হচ্ছে যে আমি এখানে সেই ব্যক্তির সম্পর্কে জানতে চাইছি, তার নাম বা তার পরিচয়, যে তোমাদের ইংরেজি পড়ায় বা যার কাছে তোমরা ইংরেজি পড়ো। তাহলে বাংলা এক্সপ্রেশন তোমরা কার কাছে ইংরেজি পড়ো সেটাকে দুভাবে দেওয়া যায়। এখানে লিটল মানে ঠিকই, কিন্তু লিটল মানেই দুভাবে আসতে পারে, দেখা যাক। তাহলে প্রথমে আমি যেমনটা আছে সেই প্যাটার্নে যাই। কার কাছে পড়ো, এটা হচ্ছে উইথ হুম, বেশ, ডাব্লিউএস প্রথমে দিয়ে দিলাম। তারপরে কি হবে? এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ডু ইউ স্টাডি ইংলিশ, কোয়েশ্চেন মার্ক। আর এটাকে আরেকটা ভাবে আমরা করতে পারি, সেটা কি? সেক্ষেত্রে আমি যার সম্পর্কে জানতে চাইছি তাকে শুরুতে বসালাম ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে, তাহলে হু,
এবারে মজার ব্যাপারটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে যদি আমি হু দিয়ে কোয়েশ্চেন করি সাবজেক্টকে ইন্ডিকেট করে, সেক্ষেত্রে কিন্তু অক্সিলারি ভার্ব ডু বা ডাজ লাগে না। মেইন ভার্ব নেব, থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বা ইএস যোগ করব, তাহলে হু টিচেস ইউ ইংলিশ। ওকে, এবারে চলে যাই 3, 4, 5, 6। এই চারটে একটু অদ্ভুত, আমি সেটাকে এক্সপ্লেন করি। সেক্ষেত্রে দেখব যে মিনিং শুধু আলাদা হচ্ছে তাই নয়, সেন্টেন্সের প্যাটার্নটা বা সিনট্যাক্সও কিন্তু বিভিন্ন রকম আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তাহলে 1 আর 2 হলো, এবারে 3 নম্বর কি বলা হচ্ছে, ধনী হতে কেনা চায়। একটু ভালো করে ব্যাপারটা ভেবে দেখলে বোঝা যাবে যে এখানে কিন্তু আমরা ইনফরমেশন চাইছি না, আমরা মোটেও জানতে চাইছি না যে ধনী হতে কে চায়, ধনী হতে কে চায় না। তার মানে হচ্ছে যে এটা একটা ইউনিভার্সাল ট্রুথ বা জেনারেল ট্রুথ, সবাই চায় মোটামুটি ধনী হতে, আর্থিকভাবে একটা সচ্ছলভাবে থাকতে। তাহলে এখানে ব্যাপারটা যেহেতু অ্যাপ্লিকেবল টু অল, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ। এই ধরনের প্রশ্ন যাদের মধ্যে দিয়ে আমরা কোনো ইনফরমেশন বা ডেটা পেতে চাই না, কোনো একটা ট্রুথ বা জেনারেল ফ্যাক্টকে আরো জোর দিয়ে বলতে চাই, এমফাসাইজ করতে চাই, হাইলাইট করতে চাই, তাকে কি বলা হয়, সেই ধরনের সেন্টেন্সকে বলা হয় ইন্টারোগেশন বা রেটরিক্যাল কোয়েশ্চেন। ওকে, এইগুলো প্রায় কিন্তু আমরা কবিতায় পাই এবং এদের অ্যাকচুয়াল সেন্সটা আমাদের বুঝতে হবে। তাহলে এই 3 নম্বর পরে আরো পাবো, এটার মধ্যে দিয়ে যেহেতু ইনফরমেশন পাওয়ার ব্যাপার নেই, একটা জেনারেল ট্রুথকে আরো জোর দিয়ে বলা হচ্ছে, তাই জন্য এদের প্যাটার্ন আমরা ইন্টারোগেটিভ রাখবো বটে, কিন্তু মিনিংটা হবে ডিফারেন্ট। তাহলে 3 ক্ষেত্রে কি হবে, ধনী হতে কেনা চায় হু। এবারে যেহেতু নেগেটিভ আছে তাহলে নট হবে, হু সাবজেক্টকে ইন্ডিকেট করছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আইডিয়া, ইউনিভার্সাল ট্রুথ যেহেতু। তাহলে এবারে আমি কিন্তু একটা ডাজ আনবো, এই ডাজ নিয়ে এলাম নটকে আনার জন্য। আগের সেন্টেন্স দেখলাম 2 নম্বরের ক্ষেত্রে আমরা কিন্তু ডু বা ডাজ আনিনি। তাহলে হু ডাজ নট ওয়ান্ট, কে চায় না কি হতে, টু বি রিচ। ওকে, তাহলে আমরা এই ধরনের সেন্টেন্সগুলো খেয়াল রাখবো। এবার এই সেন্টেন্সের অ্যাকচুয়াল মানেটা কি, এটা হচ্ছে লিটারাল মানে। এবারে এই সেন্টেন্সের যে মেটাফরিক্যাল মিনিং সেটা আসলে এক্সাক্ট মিনিং। আমরা এরকম কোয়েশ্চেন করলে তার মানেটা অ্যাকচুয়ালি কি হয়, মানেটা হচ্ছে যেহেতু সবার জন্য অ্যাপ্লিকেবল, আমরা লিখবো এভরিবডি বা এভরিওয়ান। এবার যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স আমি ব্যাপারটাকে রাখবো, তাই জন্য ডাজ সরে গেল, ডাজের এস এলো মেইন ভার্বের সঙ্গে, তাহলে এভরিবডি ওয়ান্টস টু বি রিচ। ব্যাস, এটা হচ্ছে মেটাফরিক্যাল সেন্স। ওকে, এইভাবে আমাদের বুঝতে হবে। তাহলে এই যে প্রথম ভার্সনটা, এটা লিটারালি এক্সপ্রেশন, ইন্টারোগেটিভ প্যাটার্নে আমি রেখেছি, কিন্তু এই সেন্টেন্সের মানেটা হচ্ছে আসলে এটা। এই হচ্ছে জেনারেল ট্রুথ, এই জেনারেল ট্রুথটাকে আমি হাইলাইট করলাম, জোর দিয়ে বললাম এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে দিয়ে। পাশাপাশি একটা জিনিস তোমরা খেয়াল করো যে হু ডাজ নট ওয়ান্ট টু বি রিচ, এই সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ থাকছে নটের জন্য। আমরা সেই নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কনভার্ট করলাম অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট সেন্টেন্স। ওকে, তাহলে ইন্টারোগেশন মার্ক ফুল স্টপে চলে এলো, নট উঠে গেল। আমরা কিন্তু এইভাবে সেন্টেন্স ট্রান্সফরমেশনও করতে পারি, প্রথমটা দেওয়া থাকলে পরেরটায় যাব, পরেরটা দেওয়া থাকলে প্রথমটা আসবো, মিনিং সেম। অলরাইট, এবার চলে আসি নাম্বার 4। দেখা যাক এটাও কি অনলি লিটারাল মিনিং নাকি লিটারাল মেটাফরিক্যাল, দুটো মিনিং প্রকাশ করছে। শুধু টাকার পেছনে ছুটে কি লাভ। আমি এখানে জানতে চাইছি না যে টাকার পেছনে শুধুমাত্র ছুটলে আমার ব্যাংক ব্যালেন্স কত হবে, কত টাকা অ্যাকুমুলেট করব, কতটা ধনী হব, কতটা ফেমাস হব, তা কিন্তু উদ্দেশ্য নয়। আসল উদ্দেশ্য হচ্ছে, এই কথার মধ্যে আমি বলতে চাইছি যে শুধুমাত্র টাকার পেছনে ছুটে লাইফে কোনো লাভ নেই, আরো অনেক কিছু থাকে, সেগুলোকে আমাদের মাথায় রাখা উচিত। এই সত্যিটা আমাদের বোঝাতে হবে এখানে। শুধু টাকার পেছনে ছুটে কি লাভ, এটা একটা এক্সপ্রেশন আছে কি, ওয়াই, কেন। এবারে আমরা কি করব, কোনো অক্সিলারি ব্যাপার নেই, আমরা সেন্টেন্স প্যাটার্নটা একটু ভালো করে খেয়াল করবো। তাহলে ওয়াই ছোটা,
ঠিক আছে, রান আফটার ফ্রেজাল ভার্ব নিলাম, অন্য কোনো সুটেবল ভার্ব নেওয়া যায়। ওয়াই রান আফটার অনলি মানি অল দ্য হোয়াইল, মানে সর্বদা শুধুমাত্র টাকার পেছনে ছুটে কি লাভ, এই হচ্ছে তার প্যাটার্ন। আমরা দেখতে পাচ্ছি কোনো অক্সিলারি ভার্বের দরকার নেই, শুধুমাত্র মেইন ভার্বই হলো। ওকে, তাহলে এই যে আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড এক প্রকার ফ্রেজ বাই ফ্রেজ বসিয়ে দিলাম, ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাটার্নেই রাখলাম, কিন্তু অক্সিলারি ভার্ব নেই, এটা হচ্ছে লিটারাল মিনিং। এবারে তাহলে এই এক্সপ্রেশন বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের মেটাফরিক্যাল অ্যাকচুয়াল সেন্স, যেটাকে এর মধ্যে দিয়ে জোর দেওয়া হচ্ছে, সেটা কি আমরা সেটাও লিখতে পারি। It is not worthwhile to run after only money all the while. ফুল স্টপ। ওকে, প্রথমটা লিটারাল মিনিং, পরেরটা মেটাফরিক্যাল মিনিং, প্রথমটা ইন্টারোগেটিভ সেন্টেন্স প্যাটার্নই থাকছে, পরেরটা ফুল স্টপ বা অ্যাসার্টিভ ভার্সন, যদিও এটা নেগেটিভে আছে। তাহলে আমরা আবারও দেখতে পাচ্ছি যে সেন্টেন্সের ট্রান্সফরমেশনের ক্ষেত্রেও কিন্তু কাজে আসছে। প্রথমটা অ্যাফার্মেটিভ, পরেরটা নেগেটিভ, প্রথমটা ইন্টারোগেটিভ, পরেরটা স্টেটমেন্ট বা ডিক্লারেটিভ। তাহলে এইরকম ট্রান্সফরমেশনের ক্ষেত্রে কিন্তু এগুলো কাজে আসবে। তাহলে একটা ব্যাপার, সেটা হচ্ছে 3 আর 4-এর ক্ষেত্রে যেহেতু দুটো করে মিনিং আসছে, তাই জন্য এদেরকে কি বলা হয়, এই ধরনের সেন্টেন্সকে বলা হয় ইন্টারোগেশন। ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে এসছে, বা একে একটা কথা বলা হয় রেটরিক্যাল কোয়েশ্চেন। ওকে, এই ব্যাপারটা খেয়াল করব। এই রেটরিক্যাল কোয়েশ্চেন বা ইন্টারোগেশন, এটা কিন্তু খুব আর্টিস্টিক, লিটারেচারে এগুলো অহরহ পাওয়া যায়। ওকে, তারপরে আমরা দেখে নিই বাকি 4টে। 5 নম্বর কি বলা হচ্ছে, ওর কথা মতো কাজ না করলে কি করবে ও। একটু ভালো করে ভেবে নেওয়া যাক যে এই সেন্টেন্সের মধ্যে দিয়ে 1 আর 2 এর মতো কি ইনফরমেশন চাওয়া হচ্ছে, নাকি কোনো একটা ইউনিভার্সাল ট্রুথ বা জেনারেল ফ্যাক্ট অ্যাপ্লিকেবল টু অল সেটাকে জোর দেওয়া হচ্ছে, নাকি অন্য কিছু। তাহলে ওর কথা মতো কাজ না করলে ও কি করবে ও, এটার মধ্যে দিয়ে কিন্তু খেয়াল করলে দেখা যাবে একটা হিডেন বা ইনডিরেক্ট ডিফায়ান্স, একটা প্রতিবাদ বা একটা অসম্মত হওয়ার ব্যাপার কাজ করছে, যে ও যা বলবে তাই করতে হবে নাকি, আমার মধ্যে একটা খানিকটা বিদ্রোহ বা খানিকটা ডিসএগ্রিমেন্ট কাজ করছে। তাহলে এটা কিন্তু থার্ড টাইপ। আমরা 1 আর 2 একরকম পেলাম, 3, 4 একরকম পেলাম, ইন্টারোগেশন বা রেটরিক্যাল কোয়েশ্চেন। এবারে দেখবো 5, 6-এর ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। দেখা যাক কি হয়। আমরা কি করব, হোয়াট দিয়ে শুরু করব, তারপর ইফ বসাবো বা দো ওয়ে বসাতে পারি। তাহলে হোয়াট ইফ বা হোয়াট দো ওর কথা মতো কাজ না করলে, আই ডু নট বা উই ডু নট কথা মতো কাজ করা, তাহলে কি পাচ্ছি, হোয়াট ইফ বা হোয়াট দো আই অর উই ডু নট ফলো হিজ ইনস্ট্রাকশনস। তার মানে যদি আমি ওর ইনস্ট্রাকশনস গুলো না মানি, মানেই ওর কথা মতো না কাজ করি বা চলি, তাহলে কি করে নেবে ও আমার। এখানে কিন্তু একটা ডিফারেন্স বা যেমনটা বললাম ডিসএগ্রিমেন্ট বা প্রতিবাদের ব্যাপার কাজ করছে। ওকে, এটা খেয়াল করতে হবে। এখানে 1, 2, 3, 4-এর মতো সেন্স নয়, সেন্সটা হচ্ছে এটা। তাহলে এটাও আমরা খেয়াল রাখবো যে এই যে 5 নম্বর সেন্টেন্স, এটাও কিন্তু ইন্টারোগেশন বা রেটরিক্যাল কোয়েশ্চেন।
তাহলে রেটরিক্যাল কোয়েশ্চেন বা ইন্টারোগেশনের দুটো করে লেয়ার থাকবে মিনিং এর। এর সেকেন্ড লেয়ারটা কিরকম, আমরা তাহলে এই সেন্টেন্সটাকে একটু কনভেনশনাল ওয়েতে একটু বিস্তার করে লিখি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে এই যে এই পার্টটা এখানে আমাদের এক্সপ্লেন করতে হবে, আর এই যে পার্টটা এটা অ্যাজ ইট ইজ রেখে দিতে হবে। তাহলে ব্যাপারটা এরকম, হোয়াট উইল হ্যাপেন, আমরা এটার পরে ইফ দিয়ে বাকিটা কন্টিনিউ করতে পারি যেমনটা আছে, বা আমরা একটু অন্যভাবেও লিখতে পারি, ইট উইল নট ম্যাটার মাচ, তারপরে ইফ থেকে বাকিটা দিয়ে ফুল স্টপ এবারে। ওকে, তার মানে ইট উইল নট ম্যাটার মাচ ইফ আই ডু নট ফলো হিজ ইনস্ট্রাকশনস। ওকে, 6 এর ক্ষেত্রে কি আছে, চাঁদা না দিলে কি হবে শুনি। এখানে কিন্তু একটা ডিফারেন্স বা একটা ডিসএগ্রিমেন্ট, যেমনটা বলা হচ্ছে তেমনটা যে করব এমনটা নয়, আমি সেটা করতে চাইছিও না। তাহলে একইভাবে হোয়াট ইফ, এই সেট প্যাটার্ন আমরা এগোবো, হোয়াট ইফ বা দো লেখা যায়, তারপর উই, আমি সাবজেক্ট নিয়ে অ্যাক্টিভ ভার্স যেতে পারি বা প্যাসিভও রাখা যায়, করে দেখাচ্ছি। তাহলে লেখা যায় হোয়াট ইফ অর দো উই ডু নট পে এনি চান্দা। ওকে, বা আমরা এই পার্টটাকে যদি প্যাসিভ করি, প্যাসিভ করলে এই নট আর এই অবজেক্ট সেটা মিলে গিয়ে শুরুতে বসবে নো চান্দা ইজ পেইড বাই আস, কিন্তু প্রয়োজন নয় এক্ষেত্রে। ওকে, এটাই সাফিসিয়েন্ট। তাহলে হোয়াট ইফ অর দো নো চান্দা ইজ পেইড, যদি না দিই, যদি না চাঁদা দেওয়া হয় কি হবে, আমার কি করবে তুমি, ব্যাপারটা এরকম। তার মানে এখানে একটা ডিসএগ্রিমেন্ট পাচ্ছি আমরা। তাহলে 5 আর 6 এই টাইপের। আর এই দুটো লিটারাল মিনিংকে যদি আমি একটু মেটাফরিক্যাল এক্সপ্রেস করি বা আসলে কি বলা হচ্ছে সেটাকে আমি ধরার চেষ্টা করি, যেটা কিনা মেটাফরিক্যাল মিনিং, তাহলে ব্যাপারটা এরকম হবে, ইট উইল মেক নো ডিফারেন্স, বা আগেরটা যেমন করেছিলাম ইট উইল নট ম্যাটার মাচ। ওকে, এরপরে ইফ বা দো দিয়ে বাকি যেটা আছে সেটা আমি কন্টিনিউ করে যাব, ফুল স্টপ দেব। ওকে, সেটা হচ্ছে আসল মিনিং, যেটাকে জোর দিয়ে বলা হচ্ছে। এবারে দেখবো যে নাম্বার 7 এবার 8 এর ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু আর একটু আলাদা। তাহলে ফার্স্ট পেয়ার ডিরেক্ট ইনফরমেশন বা ডেটা চাওয়া হচ্ছে, 3, 4, 5, 6, 3, 4 একরকম, 5, 6 একটু আলাদা, কিন্তু 3, 4, 5, 6 চারটেই পড়বে ইন্টারোগেশন বা রেটরিক্যাল কোয়েশ্চেনের মধ্যে। 7, 8 এর ক্ষেত্রে আমরা দেখব যে কোনো ট্রুথ বা কোনো ফ্যাক্টকে জোর দেওয়া হচ্ছে না, কিন্তু লাস্টে কোয়েশ্চেন মার্ক থাকলেও ব্যাপারটা কিন্তু অন্য। 7 আর 8 এর ক্ষেত্রে একটা রিকোয়েস্ট বা একটা অনুরোধ প্রকাশ পাচ্ছে, কিরকম দেখে নিই। তাহলে এবারে 7 নম্বর, আমাকে তোমার ফোনটা একবার দেবে। আমি কিন্তু এখানে জানতে চাইছি না যে ফোনটা আমাকে তুমি দেবে কি দেবে না, ইয়েস অর নো ব্যাপারটা নয় এখানে। এখানে কিন্তু একটা রিকোয়েস্ট প্লেস করা হচ্ছে। রিকোয়েস্ট যদি ব্যাপারটা সেন্সটা ইন্ডিকেটেড হয়, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রাখবো হোয়াট এর সেন্টেন্সটাকে, কিন্তু একটা এক্সট্রা এলিমেন্ট জুড়ে দেবো যেটা রিকোয়েস্ট ইন্ডিকেট করে। তাহলে কি করব, প্রথমে কনভেনশনালি সেন্টেন্সটাকে লিখি, উইল ইউ give me your phone for a while, এটার মানে হচ্ছে ফোনটা তুমি আমাকে একবার একটু দেবে কি দেবে না, কিন্তু রিকোয়েস্ট প্লেস করতে গেলেই আমরা এখানে প্লিজ জুড়ে দেব। বোঝা গেল? তাহলে এই প্লিজ এলিমেন্টটা এখানে রিকোয়েস্টের ইন্ডিকেশন আসছে। উইল ইউ প্লিজ গিভ মি ইওর ফোন ফর এ হোয়াইল, কোয়েশ্চেন করব,
আমাদের টোনে ইন্টারোগেশন বা একটা প্রশ্নসূচক ব্যাপার থাকবে, কিন্তু এটা কিন্তু পোলাইট রিকোয়েস্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি নাম্বার 7টাও কিন্তু এই ইন্টারোগেশন বা রেটরিক্যাল কোয়েশ্চেন। এক্ষেত্রে যেমনটা শুরুতে যেন মনে হচ্ছে বলা হচ্ছে দেবে কি দেবে না, কিন্তু আসলে একটা রিকোয়েস্ট প্রকাশ পাচ্ছে, যেহেতু মিনিং ডিফারেন্ট হয়ে গেল, মিনিংটা শিফট করে গেল, তাই জন্য নাম্বার 7টাও কিন্তু রেটরিক্যাল কোয়েশ্চেনের মধ্যে আমরা ফেলবো। নাম্বার 8 কাছাকাছি, একটু আলাদা। দাদা পোস্ট অফিসটা ঠিক কোন দিকে পড়বে? আমরা বাংলায় দাদা বলি, কাকু বলি বা এই ধরনের ব্যাপার বলি, কিন্তু ইংলিশে বলতে গেলে আমরা কি করবো? আমরা ম্যানারিজমটাকে ফলো করতে হবে ভালো করে। সেখানে দাদা কাকু বলা যাবে না, হ্যালো স্যার। এবারে পোস্ট অফিসটা কোন দিকে পড়বে, আমি সেই দিক জানতে চাইছি অবশ্যই, কিন্তু এই কোয়েশ্চেনের মধ্যে দিয়ে আমি একটা রিকোয়েস্ট প্লেস করছি, প্লিজ আমাকে একটু বলুন পোস্ট অফিসটা কোন দিকে পড়বে, বা আপনি আমাকে দয়া করে একটু গাইড করুন, ব্যাপারটা এরকম। তাহলে হ্যালো স্যার, তাহলে কি হবে? উইল ইউ, প্লিজও করতে পারি, আগের সেন্টেন্সে প্লিজ দিয়ে দেখালাম, আমি এখানে প্লিজ করতে পারতাম। এবার একটু অন্য একটা ওয়ার্ড ইউজ করি, সেটা তোমরা ব্যবহার করবে, দুটোই কিন্তু ইকুয়ালি ভ্যালিড এবং অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে এটা হচ্ছে লিটারাল মিনিং। হ্যালো স্যার, উইল ইউ টেল মি ওয়্যার দ্য পোস্ট অফিস ইজ? বলবেন কি বলবেন না, সেটার ইংলিশ হচ্ছে এটা। যদি আমি এটাকে একটু রিকোয়েস্ট নিয়ে আসতে চাই, তাহলে আমি একটা স্পেশাল ওয়ার্ড অ্যাড করব, যেমন প্লিজ করেছিলাম, সেটা কি? প্রে। ওকে, তাহলে প্লিজটাকে আমরা দুটো কমার মানে আটকাতে পারি বা কমা ছাড়াও ইউজ করতে পারি। তাহলে আমরা পেলাম হ্যালো স্যার, কমা উইল ইউ প্রে টেল মি ওয়্যার দ্য পোস্ট অফিস ইজ। ওকে, তাহলে এখানেও প্লিজ করা যেত, এখানেও প্লিজের জায়গায় প্রে করা যেত। তাহলে এই প্রে বা প্লিজ যদি আমাদের থাকে এক্সট্রা এলিমেন্ট হিসাবে সেন্টেন্সের মধ্যে, বুঝতে হবে যে সেই সেন্টেন্সের মধ্যে আমরা আসলে রিকোয়েস্ট প্লেস করছি, যদিও সেন্টেন্স ইন্টারোগেটিভ। ওকে, অলরাইট। ওকে, তাহলে আজকের ভিডিও ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপরে থাকছে। নেক্সট সেন্টেন্স আমি নিয়ে আসবো তোমাদের জন্য, ব্যাপারটা সিম্পল ইয়েট কমপ্লেক্স এন্ড সাটেল। সেটা হচ্ছে অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ বা স্টেটমেন্ট সেন্টেন্স কি করে শুরু করতে হয়। And one more little thing, and that is, remember always that you have to express yourself nationally and globally. For that, you have to be an expert in English, at least decently. And so, learn English thoroughly, not for today, not for tomorrow, but for your life, so that you can even teach English someone else. And of course, you can serve your motherland. Thanks for watching.